নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। শুরু করছি নিউজ এট 5। আপনাদের সঙ্গে আমি শান্তনু। নিউজ এট 5 নিয়েই আমরা যে খবরের দিকে আমরা নজর রাখি, সকাল থেকে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবর নিয়ে কিন্তু নিউজ এট 5 প্রতিদিন আপনারা দেখেন। নিউজ এট 5-এ আজকেই প্রথমেই যে খবরের দিকে আমরা নজর রাখবো, মুখ্যমন্ত্রীর পাহাড় সফরের দিকে। শেষ হলো মুখ্যমন্ত্রীর 4 দিনের পাহাড় সফর। শুক্রবার বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। রওনা হওয়ার আগে এদিন বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুরু নানকের জন্মদিনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সবাইকে বিরসা মুন্ডার 150তম জন্ম জয়ন্তীর শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন রাখবো আপনাদের সামনে। আজকে গুরু পূর্ণিমা তিথি। আমি আপনাদের সকলকে, সকল গুরুদের আমার প্রণাম জানাচ্ছি। আমার গুরু হচ্ছেন মামাটি মানুষ। আমি প্রণাম, শ্রদ্ধা, সালাম, দোহার সব জানাচ্ছি। এবং আজকে বিশেষ করে বিরসা মুন্ডার 150তম জন্মদিবস। আমরা আজকে বিরসা মুন্ডা দিবস পালন করছি। এছাড়া আজকে গুরু নানকের জন্মদিন। আমি গুরু নানকজিকে আমার প্রণাম জানাচ্ছি এবং আপনাদের সকলকে বলি আমার সফর খুব ভালো হয়েছে। এবং বিশেষ করে আমি একটু কথা বলছিলাম, ও সেন্ট্রালে চলে যাবে, সেক্রেটারি হিসাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। তো যাওয়ার আগে আমি বলেছি 4টে স্কিল ট্রেনিং সেন্টার দার্জিলিং, কালিম্পং, কাশ্মীর করতে। শিলিগুড়িতে অলরেডি একটা ফ্যাশন টেকনোলজি ইনস্টিটিউট সত্যমরা করছি, সত্যম দেখে আমি পরের বারে এসে ওটাকে দেখে নেব। এতে কী হবে, এখানে প্রচুর ছেলেমেয়ে ট্রেনিং পাবে এবং ট্রেনিং পেলে তারা চাকরির সুযোগটা পাবে। সুতরাং এইগুলো করতে বলা হয়েছে। আর সকল খুব ভালো হয়েছে। আপনাদের সকলকে আমি অনেক শুভকামনা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদের সহযোগিতা। চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। ডিয়ার রাজ্য লটারির অনৈতিক আর্থিক লেনদেন এবং বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের আর্থিক সুবিধা পাইয়ে দেওয়া ছাড়াও বিভিন্ন বিষয়ে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার সকাল থেকেই একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে ইডি আধিকারিকরা, যার মধ্যে লেক রোডে সুরবারাম নাগরাজম ব্যবসায়ীর বাড়ি ও অফিসে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হানা দিয়ে ব্যবসায়ীর প্রিন্স গোলাম মোহাম্মদ শাহ অফিস থেকে 3 কোটি টাকা পাওয়া গেছে। ইতিমধ্যেই ওই অফিসে টাকা গোনার মেশিন নিয়ে প্রবেশ করেছে ইডি আধিকারিকরা এবং আরও জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা। যে খবর দিকে আমরা নজর রেখেছি, ডিয়ার রাজ্য লটারির অনৈতিক আর্থিক লেনদেন এবং বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের আর্থিক সুবিধা পাইয়ে দেওয়া ছাড়াও বিভিন্ন বিষয়ে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বৃহস্পতিবার সকাল থেকে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে ইডি আধিকারিকরা, যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। এবার চোখ রাখো পরবর্তী খবরের দিকে। শিশিরের ভোটে ক্ষমতা হারিয়েছিল তৃণমূল কংগ্রেস। সাংসদ জুন মালিয়ার ভোটে এগরা 2 নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটির ক্ষমতা পুনরুদ্ধার করল তৃণমূল। খুশির হাওয়া ঘাসফুল শিবিরে। গত পঞ্চায়েত নির্বাচনে এগরা 2 নম্বর পঞ্চায়েত সমিতির 24টি আসনের 12টিতে জয়ী হয়েছিল তৃণমূল, আর বাকি আসন জিতেছিল বিজেপি। লটারির মাধ্যমে সভাপতি পায় তৃণমূল, সহ সভাপতির দায়িত্ব পায় বিজেপি। কিন্তু স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচনে তৎকালীন কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী, মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এবং উত্তর কাঁথির বিজেপি বিধায়ক সুমিতা সিনহার ভোটের জোরে সবকটি কমিটির দখল নিয়েছিল বিজেপি। বৃহস্পতিবার মেদিনীপুরে তৃণমূল সাংসদ জুন মালিয়ার ভোটে ভর করে পঞ্চায়েত সমিতির সমস্ত স্থায়ী সমিতির ক্ষমতা পুনরুদ্ধার করল তৃণমূল। অন্যদিকে ক্ষমতা হাতছাড়া হচ্ছে বুঝতে পেরে এদিনের ভোটাভুটিতে হাজিরা এড়ালেন বিজেপির সদস্যরা। সূত্রের খবর, অবস্থানগতভাবে এগরা 2 নম্বর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে ভোট দেওয়ার অধিকার পান উত্তর কাঁথির বিধায়ক, কাঁথির সাংসদ, এগরার বিধায়ক ও মেদিনীপুরের সাংসদ। 2023 পঞ্চায়েত ভোটের পর
পটাশপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনের ভোটে স্থানীয় তৃণমূল বিধায়ক, জেলা পরিষদের সদস্য মিলিয়ে তৃণমূলের ঝুলিতে ছিল 19টি ভোট। অন্যদিকে মেদিনীপুরের বিজেপি সাংসদ ও উত্তর কাঁথির বিজেপি বিধায়কের ভোট মিলিয়ে গেরুয়া শিবিরের ঝুলিতে ছিল 19টি ভোট। এই সময় শিশির অধিকারীর একটি ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেই সময় তৃণমূলের সাংসদ হয়েও শিশির অধিকারীর সাংসদ কোটার ভোট গিয়েছিল বিজেপির ঝুলিতে। শিশির জানিয়েছিল দুর্নীতির বিরুদ্ধেই লড়াইয়ের অঙ্গ হিসাবে তিনি বিজেপির পক্ষে ভোট দিলেন। সেদিন শিশিরের সমর্থনে 20টি ভোট নিয়ে পঞ্চায়েত সমিতির সবকটি স্থায়ী সমিতির ক্ষমতা যায় বিজেপির দখলে। তবে পট পরিবর্তন হয় 2024 লোকসভা নির্বাচনে। মেদিনীপুর আসনটি দিলীপের পরিবর্তে তৃণমূলের জুন মালিয়ার হাতে চলে যাওয়ার পর এখন জুনের সমর্থন পেয়ে তৃণমূলের পক্ষে 20টি ভোট আসতেই স্থায়ী সমিতিগুলির দখল নিতে অনাস্থা ডাকে তৃণমূল। এদিন সেই অনাস্থার ওপর ভোটাভুটিতে ক্ষমতা ফেরালো তৃণমূল। আমাদের কথায় আছে যে ধর্মের ফল আকাশে নামে। তো আজকে আবার সেটাই হলো। আজকে আমার ভালো লাগছে যে আজকে আমি পার্টিসিপেট করতে পেরে একটা যেটা অন্যায় করা হয়েছিল সকলের সাথে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি এবং এবার আগামী দিনগুলোতে ভালোভাবে কাজ করবে আমাদের পঞ্চায়েত সমিতি, সেই আশাই রাখছি এমপি হিসেবে। 26 বিধানসভা ভোট তার আগেই যে দেখুন, এখন তো আগে আমাদের উপনির্বাচনের রেজাল্টটা ওরা সামলে উঠুক, কারণ আমরা তো ছটাতেই ভালো গোল করবো। 6টা বিধানসভায় উপনির্বাচন আমরা জিতছি। মেদিনীপুর শহর যেটা মিলে আসা বিধানসভা, সেটাও আমরা জিতবো। খুব ভালো রেজাল্ট হবে মেদিনীপুর বিধানসভা, খুবই ভালো রেজাল্ট হবে। তো আগে সেই ধাক্কাটা সামলা, তারপরে তো ছাড়া আছে। হিস্ট্রি রিপিট ইটসেলফ। যেদিন পঞ্চায়েত সমিতি ভোট হয়েছিল 12 হয়েছিল, সেদিন আমাদের দলের থেকে নির্বাচিত একজন এমপি তিনি বিজেপির পক্ষে ভোট করে আমাদেরকে অনৈতিকভাবে হারিয়ে দিয়েছিলেন। আমরা সেদিন পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতিগুলো তৈরি করতে পারিনি। আর আজকে সেই দিন, যেদিন আমরা মধুর প্রতিশোধ তুললাম, স্থায়ী সমিতিতে অনাস্থা এনে সেই স্থায়ী সমিতির সকল সদস্যকে রিমুভ করে তৃণমূল কংগ্রেসের স্থায়ী সমিতি তৈরির পথ আমরা প্রশস্ত করলাম। এগরা 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি স্বরাজ খাড়ার দাবি, তৃণমূল সাংসদ শিশির অধিকারী দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। সেদিন শিশির অধিকারীর ভোটের জোরেই ক্ষমতা হাতছাড়া হয়েছিল তৃণমূলের। আজ সাংসদ জুন মালিয়ার ভোট পেয়ে ক্ষমতা পুনরুদ্ধার করেছি আমরা। আর পদ হাতছাড়া হবে বুঝতে পেরেই বিজেপির সদস্যরা কেউ ভোটাভুটিতে আসেননি। বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমলেশ লাহিড়ী তিনি জানিয়েছেন, স্বাভাবিক নিয়মেই এখানে ক্ষমতা ফিরে পেল তৃণমূল। মেদিনীপুর লোকসভা হারিয়ে বিজেপির ভোট 19টি হয়েছে, এতে আমাদের কিছু করার ছিল না। এটা স্বাভাবিক নিয়মে পঞ্চায়েত একটা আছে, যেখানে আমরা সংখ্যা লঘু হয়েছি, গরিষ্ঠ ছিলাম আমরা। আমাদের মেদিনীপুরের যে এমপি ছিলেন দিলীপ ঘোষ মহোদয়, তিনি এবারে আমাদের মেদিনীপুর লোকসভা কেন্দ্রটা হাতছাড়া হয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। তাই আমরা 20-19-এ ছিলাম। গতবারে আমাদের দিলীপবাবু জিতে থাকার জন্য নির্বাচনের পর আমাদের সংখ্যা ছিল 20, তৃণমূল কংগ্রেসের সংখ্যা ছিল 19। এবারে এই যে নির্বাচনের পরে, লোকসভা নির্বাচনের পরে মেদিনীপুর লোকসভা কেন্দ্রটা তৃণমূল কংগ্রেসের হাতে যাওয়ার পরে আমাদের সংখ্যা হয়েছে 19, তৃণমূল কংগ্রেসের সংখ্যা হয়েছে 20। সেভাবেই তারা তার জায়গাটা দখল করতে পেরেছে। এটা স্বাভাবিক নিয়ম, এটা পঞ্চায়েত এক লাইনে যেটা আছে সেটাই হবে। বিজেপির এক পঞ্চায়েত সমিতির সদস্য তিনিও তো আজকে অনাস্থার পক্ষেই সায় দিলেন। এখন অনাস্থার পক্ষে সায় দিয়েছেন তিনি, কেন তার ব্যক্তিগত মত জানবেন, ব্যক্তিগতভাবে বলুন। আমি এইটুকুন বলতে পারি, আমি কোনো রাজনৈতিক দলের যদি নির্বাচিত হয়ে থাকি সেই প্রতীক নিয়ে, তার সেই প্রতীক ছেড়ে অন্য দলকে সমর্থন করা উচিত বা হওয়া উচিত। সেটা সারা পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের ক্ষেত্রে একমাত্র অনন্যতম শুভেন্দু অধিকারীকে দেখে শেখা উচিত অনেকে। কারণ শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন, বিজেপিতে যোগদান করেছিলেন বা বিজেপিকে সমর্থন জানিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ, মন্ত্রিসভা থেকে শুরু করে, এমএলএ থেকে শুরু করে এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ মেম্বার থেকে শেষ করে তিনি বেরিয়ে এসে অন্য দলে যোগদান করেছেন। আজকে কোনো এক যদি পঞ্চায়েত সমিতি নির্বাচিত সদস্য, বিজেপির নির্বাচিত সদস্য তিনি যদি করে থাকেন, এটা ঘৃণ্য আমি মনে করি। কারণ মানুষ তাকে ভোট দিয়েছিল বিজেপির প্রতীক দেখে, ব্যক্তি দেখে ভোট দেয়নি।
কোনো ব্যক্তি দেখে ভোট হয় না, ব্যক্তি দেখে ভোট হলে তো অনেকেই জিততে পারতেন, অনেকে নির্দল প্রার্থী হিসাবে জিততে পারতেন। তো সেটা তিনি বলতে পারবেন, তবে এটা অন্যায় এবং এটা নিন্দনীয় বলে আমি মনে করি। এগরা 2 নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটির ক্ষমতা পুনরুদ্ধারের পর স্বভাবতই খুশির হাওয়া ঘাসফুল শিবিরে। পূর্ব মেদিনীপুর থেকে চন্দন বারিকের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। এবার চোখ রাখবো একটু ট্যাপ কেলেঙ্কারির দিকে। এখনো পর্যন্ত রাজ্যের অন্তত 15টি জেলায় ছড়িয়েছে ট্যাপ কেলেঙ্কারি। পড়ুয়াদের জন্য রাজ্যে বরাদ্দ লক্ষ লক্ষ টাকা পৌঁছে যাচ্ছে সাইবার অপরাধীদের হাতে। তা প্রকাশ্যে আসার পর কলকাতার একাধিক অভিযোগ দায়ের হয়েছে। তা তদন্তে নেমে কলকাতা পুলিশের প্রাথমিক অনুমান, ট্যাপ কেলেঙ্কারিতে এই জালিয়াতিতে চক্রের আতুরঘর উত্তর দিনাজপুরের চোপড়া এবং তার আশপাশের এলাকা। শুধু তাই নয়, গোটা চক্রের মাথা একজনই বলেই আপাতত মনে করছেন লালবাজারের তদন্তকারী অফিসাররা। তদন্তে নেমে লালবাজার জানতে পেরেছে ট্যাপ কেলেঙ্কারির টাকা যেসব অ্যাকাউন্টে জমা হয়েছে সেগুলি ভাড়া নেওয়া অ্যাকাউন্ট। 300 থেকে অন্তত 5,000 টাকার বিনিময়ে সেই সব অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হয়েছিল। অ্যাকাউন্টে টাকা ঢোকা 2-1 ঘন্টার মধ্যেই তা তুলে নেওয়া হয়। তদন্তকারীদের সূত্রের খবর, টাকা তোলার আগে কিছু অ্যাকাউন্ট ব্লক করা হয়েছিল, ফ্রিজও করা হয়েছিল বেশ কিছু অ্যাকাউন্ট। লালবাজার সূত্রে আরও জানা গেছে, ভাড়ার অ্যাকাউন্টগুলির মালিকরা মূলত উত্তরবঙ্গের বাসিন্দা। সেই সূত্রেই উত্তর দিনাজপুরের চোপড়ার নাম এসেছে। তদন্তকারীদের সূত্রের খবর, চোপড়া গোটা চক্রের আতুরঘর। সেখান থেকে ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। তবে ট্যাপ কেলেঙ্কারিতে ঝাড়খণ্ডের জামতারা গ্যাংয়ের যোগ থাকতে পারে বলেও দাবি করেছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কি বলেছেন ব্রাত্য বসু, শুনুন। চালা দোকান করে আগে কিসের দোকান ছিল? ও কম্পিউটারে। কম্পিউটার ছিল, হ্যাঁ। ল্যাপটপ ট্যাপটপ সব হ্যাঁ, ছিল? আগে দোকান করছিল, এখন করে না। কতদিন হ্যাঁ, আগে বলতো? 5 বছর আগে। মানে পুলিশ কেন ধরে নিয়ে আসলো, কি জানতে পেরেছেন? আমাকে এখন তো আমি ভেটতেও পারিনি, আমার কোনো দেখাও হয়নি, গেলাম না। হাত দিয়ে ঘুরছে। কি করতো? ও বাড়ির চা বাগান আছে, চা বাগানে গৃহস্থী মানে দেখাশোনা করে। হ্যাঁ, এবং বাড়ির খেতি বাড়ি আছে। আমার যেটা মনে হচ্ছে যে এই সিস্টেম যেটা আছে সেই সিস্টেমের কিছু ত্রুটি থাকতে পারে, যে অ্যাপ্লিকেশনের মাধ্যম দিয়ে বা যে পোর্টালের মাধ্যম দিয়ে আমরা এই অ্যাকাউন্টগুলোকে আপলোড করি। দেখা গেলো যে আমি কোনো একটা ডিভাইসে আমি অরিজিনালি আপলোড করলাম, দেখা গেলো কোনো একটা সিস্টেম, সেই সিস্টেমটা কেউ হ্যাক করে নিয়ে ওখান থেকে আবার ডাটা চেঞ্জ করে দিতে পারে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে সুপ্রিম কোর্টের একটা ইউটিউব হ্যাক করা হয়েছিল, তারপরে হাইকোর্টের, কলকাতা হাইকোর্টের একটা ইউটিউব হ্যাক, সোশ্যাল সাইট হ্যাক করা হয়েছিল। তো এইভাবে ওরা কিন্তু হ্যাকাররা যখন আমাদের ডিভাইসটাকে নিয়ে নেয় বা ওই অ্যাপ্লিকেশন সম্পর্কে ওদের তথ্য থেকে থাকে, ওর মাধ্যম দিয়ে হ্যাক করার ওদের প্রবণতা থেকে থাকে। তো যদিও এই অ্যাপ্লিকেশন সম্পর্কে আমাদের জানা নেই, তো ওটা নিয়ে আরও ডিপলি ঘাটতে হবে। আমাদের যে যারা এক্সপার্ট আছে ওদের হেল্প নেওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। আমরা সেরকমভাবে ওই বিষয় নিয়ে অবশ্যই আমরা শুধুমাত্র এই বিষয় নিয়ে আমরা যে টাকা হ্যাক হয়ে যাচ্ছে আমরা প্রচুর রিকভারি করছি। রায়গঞ্জ সাইবার পিএস, রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্ট মাননীয় এসপি সাহেবের নির্দেশে বা ওনার সহযোগিতায় আমরা প্রচুর টাকা রিকভারি করছি, মানুষকেও ফিরিয়ে দিতে পারছি। যদিও যে রিকভারিটা সেটা পার্সেন্টেজটা খুবই কম। যদি কেউ মনে করে যে কোনো একটা মানে মনে না, মানুষকে এটা আমি মানে মেসেজ দিতে চাই, যদি কেউ কোনো টাকা ফ্রডের শিকার হন, যেমন সাপে কাটা রোগী যত তাড়াতাড়ি হসপিটালে নেবেন তত তাড়াতাড়ি বাঁচবেন। যদি কেউ এরকম ধরনের ফ্রডের শিকার হন, ইমিডিয়েটলি যদি আমাদেরকে ইনফর্ম করা হয়, তো আমাদের এক্ষেত্রে টাকা রিকভারির চান্স অনেকটাই বেশি। আরও খবর নিয়ে ফিরে আসছি নিউজ এট 5-এ ছোট একটা বিরতির পর। সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম। পরবর্তী যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। গোটা বাংলা জুড়ে ভয়াবহ ট্যাপ কেলেঙ্কারি চলছে। প্রকল্পের নাম তরুণের স্বপ্ন, কিন্তু সেখানে একবারে স্বপ্নে ভঙ্গের মতো ব্যাপার চলছে। ট্যাবের জন্য নির্দিষ্ট টাকা কিভাবে অন্যের অ্যাকাউন্টে চলে গেছে তা নিয়ে নানা প্রশ্ন ইতিমধ্যেই মাথাচাড়া দিচ্ছে। এমনকি কলকাতা স্কুলেও একই অভিযোগ। এবার সেই ট্যাব কেলেঙ্কারি তদন্তে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করলো কলকাতা পুলিশ। এদিকে একের পর এক অভিযোগ জমা পড়েছে বিভিন্ন থানায়। সরসোনা থানায় মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় 2 জন যুবককে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের নাম শরীফুল ইসলাম ও কৃষ্ণপদ বর্মন। তাদের বাড়ি চোপড়ায়। এদিকে ইতিমধ্যেই যাদবপুর, সরসোনা, কসবা, বেনিয়াপুকুর, মানিকতলা, ওয়াটগঞ্জ থানায় ট্যাব কেলেঙ্কারি নিয়ে মামলা দায়ের করা হয়েছে। দোষী, তুমি দোষী।
চক্রবর্তী পরবর্তী খবরে ভাটপাড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের 18 নম্বর গলির বাসিন্দা বলরাম রায় এবং তার ছেলে মুকেশ রায় ছট পুজোর দিন গঙ্গায় গিয়েছিলেন। আর সেই সময় গঙ্গার ধারে উপস্থিত হয়েছিলেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন পুত্র পবন সিং। তখন পবন সিংকে দেখে এলাকারই এক যুবক মুকেশ রায় উৎসাহিত হয়ে হাত নেড়ে তাকে স্বাগত জানান। আর সেই দৃশ্য নজরে আসে এলাকার কিছু যুবকের। এদিন সেই ঘটনার ফল ভোগ করতে হলো যুবককে। কেন পবনকে দেখে উৎসাহিত হয়ে এইভাবে হাত নাড়ল সেই যুবক? সেই অপরাধে যুবককে বেধড়ক মারধর করা হয় এবং গুলি চালানো হয় বলে অভিযোগ মুকেশ রায় ও তার বাবা বলরাম রায়ের। ঘটনায় আতঙ্কিত তার পরিবার। থানায় অভিযোগ করতেও ভয় পাচ্ছেন মুকেশের পরিবার, এমনকি ক্যামেরার সামনে মুখ খুলতেও তারা আতঙ্কিত। পাশাপাশি রাখবো আহত এবং দেবজ্যোতি ঘোষ উপপৌর প্রধান কি বলেছেন, শুনুন। क्या हुआ इस घटना आप लोग? कोई तो बोला है छठ पूजा के लिए वो घाट पर वो लोग गया थे, वो लोग बोला है कि आपका लड़का हाथ पे इस तरह पवन सिंह से किया है, इसे कुछ ले आया है। आपका लड़का के लिए आपको मार दिया? हाँ, बड़ा लड़का को मारा है। बड़ा लड़का घर में। कब हुआ था? ये कब हुआ था? छठ पूजा का बाद बड़ा लड़का कभी आपका वो घर में उसको आया। उसे किससे मारा गया? किससे मारा गया बड़ा लड़का? हाँ जाइए, कुछ नहीं हुआ है। नहीं मशीन देके मारा है, मशीन देके ना मशीन से तूने तो मशीन देके मारा है। একটা 18 নম্বর ওয়ার্ডে 18 নম্বর গলিতে এরকম একটা গুলির ঘটনা ঘটেছে। কালকের ঘটনার পর দিয়েই প্রশাসন খুব সক্রিয়। আজকের সকাল দিয়ে বিকেলে সিপি সাহেবও এখানে সারাক্ষণ ছিল, তদন্ত করছে। হ্যাঁ নিশ্চয়ই, আমি বলবো খুব নক্কারজনক ঘটনা, পুলিশের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। কেন চলছে বারবার গুলি খুন? এ পুলিশ বলতে পারবে, এইগুলোকে আমরা তো চাই না, আমরা নাহলে বলছি কেন? আমরা রাজনৈতিক দল করি বলে আমাদের তো এটা দেখার ডিউটি না কোথায় চলছে গুলি চলছে, কে করেছে, এইসব না। প্রশাসনের উপর ভরসা আছে, আমাদের প্রশাসনের উপর ভরসা আছে বলেই তো কালকে ঘটনা হওয়ার পর সিপি সাহেব উইদিন 15 মিনিটস এখানে পৌঁছে গেছে, সিট গঠন হয়েছে, ধরা পড়বে নিশ্চিতভাবে। এগুলো কোনোভাবেই কাঙ্ক্ষিত না। অভিযোগ উঠছে আপনাদের কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে। অভিযোগ যার বিরুদ্ধে উঠতেই পারে, পুলিশ তদন্ত করে দেখবে, আইনের পথে চলবে। রমেশ সিং এর বিরুদ্ধে অভিযোগ উঠছে। আমি বলছি যার নামই আসুক, আইনের পথে চলবে। চক্রক পরবর্তী খবর দিকে আবাস যোজনায় দুর্নীতি নিয়ে বিজেপির ডেপুটেশনের নামে বিডিও অফিসে হামলা। অভিযোগ তৃণমূল কংগ্রেসের। নামখানায় আবাস যোজনার দুর্নীতির অভিযোগ তুলে বিডিও অফিসে ডেপুটেশন দিতে এসে বিডিও অফিসে হামলা চালিয়েছে বিজেপি কর্মীরা। অভিযোগ নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি। দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকে নামখানা বিডিও অফিসে আবাস যোজনায় দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করে বিজেপি। সেই মতো পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন বিকেলে বিডিও অফিসে ডেপুটেশন দিতে আসে বিজেপি কর্মী সমর্থকরা। তাদের দাবি যে লিস্ট করা হয়েছে সেই লিস্টের মধ্যে দুর্নীতি রয়েছে। যাদের পাকা বাড়ি রয়েছে তারা আবার বাড়ি পাচ্ছেন, যাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির কর্মী ও সমর্থকরা। তার আগে প্রশাসনের পক্ষ থেকে বিশাল ব্যারিকেড তৈরি করা হয়। ব্যারিকেড ভেঙে বিডিও অফিসের মধ্যে ঢুকে পড়ে বিজেপি কর্মী ও সমর্থকরা। বিজেপি কর্মী এবং নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিডিও নামখানার কি বলেছেন রাখবো পাশাপাশি আপনাদের সামনে। আমরা মৌখিকে আজকের দিনের জন্য সন্তুষ্ট নয়। আমরা আগামী দিনে উনি যে মৌখিক আশ্বাসগুলো দিয়েছেন, তাতে যে তারিখ দিয়েছেন সেই তারিখ অবধি আমরা আজকের এই ডেপুটেশনটাকে তারিখটাই নিয়েই আমরা সমাপ্ত করেছি। কিন্তু উনি যদি যে তারিখটা মৌখিকভাবে দিয়েছেন সেই তারিখের মধ্যে যে যে দাবিগুলো আমাদের সামনে এসছে বা আমরা রেখেছি সেই কাজগুলো যদি না করেন, আমরা পরিষ্কার ঘোষণা করে দিয়েছি, বিশেষ করে এই নামখানা ব্লকে যে অবস্থার মধ্যে দুর্দিনের মধ্যে সাধারণ মানুষ দিন কাটাচ্ছে, আপনাকে সামনে বেরিয়ে এসে তাদেরকে জবাব দিতে হবে আগামী দিনে। কথা বলি, আপনারা জানেন কেন্দ্রীয় সরকার গরিব মানুষের বাড়ি তৈরি করে দেওয়ার নাম করে যে আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিল বাংলার মানুষকে, তারা সেই প্রতিশ্রুতি রাখতে পারেনি। এবং সেক্ষেত্রে আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ডিসেম্বর মাসের মধ্যে প্রত্যেকে যারা গরিব বাড়ি তাদের বাড়িতে ছাদ তৈরি করার তিনি সুযোগ করে দেবেন এবং তিনি
আবাস যোজনা প্রকল্পের মধ্যে দিয়ে, বাংলা আবাস যোজনা প্রকল্পের মধ্যে দিয়ে সেটা পিএনআরটির মাধ্যমে দেবে। সেক্ষেত্রে সমীক্ষা চলছে, যে লিস্টটা জিও ট্যাগিং এর মাধ্যমে হয়েছিল সেই লিস্ট অনুযায়ী আমাদের সেখানে জিও ট্যাগিং চলছে। এক্ষেত্রে আমাদের যেটা দেখা যাচ্ছে যে আপনারা বলছেন যারা কাঁচা বাড়ি কিংবা যারা হওয়ার যোগ্য তাদের নামটা লিস্টেড নেই। সেক্ষেত্রে আমাদের একদিক থেকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে একটা আবেদনপত্র নেওয়ার জন্য একটা ড্রপ বক্স নেওয়া হয়েছে এবং সেখানে তারা আবেদন করতে পারে। এবং অন্যদিকে যদি কারোর মনে হয় যে তিনি সরাসরি মুখ্যমন্ত্রী কিংবা অন্য জায়গায় তিনি জানাতে পারবেন বা পোস্টের মধ্য দিয়ে, সেই সুযোগও আছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আওয়াজ প্লাসের যে লিস্ট, সেখানে অনেকজন যোগ্য ব্যক্তি আছে, তাদের নাম নিয়ে নতুন করে সার্ভে হবে কিনা এই সমস্ত ব্যাপার, তো সেটি তাদেরকে ক্লারিফাই করা হয়েছে। এই যে লিস্টটা নতুন করে সার্ভে হচ্ছে না, এটা হচ্ছে কি 2018 সালে যে একটা সার্ভে হয়েছিল, তারপর প্রকৃতিতে 22 সালে একটা রিভিশন হয়। সেই লিস্টের রিভিশন করার পর আমরা এখন যে লিস্টটা 22 সালে পেয়েছি, তার উপরে একটা রিভিশন চলছে কি এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তো সেগুলোকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন লিস্ট বার করে তাদেরকে যাতে আমরা সরকারের একদম রাজ্য সরকারের টোটাল অর্থনৈতিক যাতে তাদেরকে দেওয়া যায়। এটাই চোখ রাখবো পরবর্তী খবরে। বারবার ভোট হয়েছে পাহাড়ে, আর বারবারই পাহাড়ে হোঁচট খেয়েছে তৃণমূল কংগ্রেস। কখনো তৃণমূলের ভরসা হয়েছেন বিমল গুরুং, আবার এখন অনিত থাপা। কিন্তু ভোট মিথ্যেই দেখা গেছে এগিয়ে গেছে বিজেপি। পাহাড় সফরে এসে 16টি উন্নয়ন বোর্ড গঠন করেন মুখ্যমন্ত্রী, আর সেই বোর্ডের দায়িত্ব দেওয়া হয় অনিত থাপাকে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে অনিতের উপর ভর করেই পাহাড়ে ঘুরে দাঁড়াতে চাইছে তৃণমূল কংগ্রেস। অনিত অনিত ও অনিত, পাহাড়ে এখন মুখ্যমন্ত্রীর অন্যতম ভরসা। 2026 সালের বিধানসভা নির্বাচন, তার আগে তৃণমূল এককভাবে কতটা শক্ত ভিতের উপর দাঁড়াতে পারবে পাহাড়ে, তা নিয়ে সন্দেহে তৃণমূলের তাবর নেতারা। তবে বিকল্প রূপটা বিলক্ষণ জানে ঘাসফুল। একটা সময় তৃণমূলের ভরসা ছিলেন বিমল গুরুং, সেই সম্পর্কে বর্তমানে অনেকটাই ফাটল ধরেছে। বিমলের নিজের অস্তিত্ব সংকটে পাহাড়ে, সেই জায়গায় উঠে এসেছেন অনিত থাপা। এখন অনিত থাপাই তৃণমূলের নয়নের মণি, এখন অনিত থাপাই তৃণমূলের একমাত্র ভরসা। কার্যত তার উপর ভর করেই পাহাড়ে ফের ঘুরে দাঁড়াতে চাইছে তৃণমূল। কার্যত এবার মমতার দার্জিলিং সফর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে বিমল গুরুংকে কোণঠাসা করতে মমতা তৈরি করেছিলেন 16টি উন্নয়ন বোর্ড। এবার সেই উন্নয়ন বোর্ডকে কিছুটা রদবদল করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেই জানিয়ে দিয়েছেন একটি মনিটরিং কমিটি তৈরি করা হচ্ছে, তার চেয়ারম্যান হিসেবে থাকবেন অনিত থাপা। जीटीए चेयरमैन इलेक्टेड चेयरमैन है, उसको मॉनिटरिंग करने के लिए एक सेल रहेगा, जैसे उसको ऑडिट ठीक हो, काम अच्छा से चले, कंसल्ट करने से अच्छा होता है, उसको मदद का भी ज़रूरत हो, तो हम ऑनित थापा विल बी द चेयरमैन ऑफ दिस मॉनिटरिंग सेल एंड मिस्टर एल.पी. राय विल बी द वाइस चेयरमैन और मॉनिटरिंग। और डीएम जो है, डीएम तो पूरा सबको मॉनिटरिंग करते हैं, ও লোক তো रहेगाই रहेगा। অর্থাৎ একাধিক উন্নয়ন বোর্ড, সেই উন্নয়ন বোর্ডে এবার ব্যাপক রদবদল করতে চান মমতা। তারপর সেই বোর্ডগুলির নজরদারির কাজে বিশেষ দায়িত্ব দেয়া হলো অনিত থাপাকে। ওয়াকিবহল মহলের মতে কার্যত এই পদক্ষেপের মাধ্যমে মমতা একাধিক দরজা খোলা রাখলেন। অনুগত থাকলে তার ক্ষমতা বৃদ্ধি করতে যে কসুর করেন না নেত্রী, এটা আরও একবার বুঝিয়ে দিলেন তিনি। সেই সঙ্গেই আগামী ভোটে অনিত থাপা কতটা প্রতিদান দিতে পারেন সেটাও দেখার। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বারবার ভোট হয়েছে পাহাড়ে, আর বারবারই পাহাড়ে হোঁচট খেয়েছে তৃণমূল। কখনো তৃণমূলের ভরসা হয়েছেন বিমল গুরুং, এখন আবার অনিত থাপা। কিন্তু ভোট মিটতেই দেখা গিয়েছে এগিয়ে গিয়েছে বিজেপি। এবারের লোকসভা ভোটের আগেও দেখা গিয়েছিল পাহাড়ে তৃণমূলের কোনো পতাকা নেই, এমনকি দার্জিলিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় কোনো হোর্ডিংও নেই। সবটাই সেখানে অনিতময়। আর এবারও পাহাড়ে গিয়ে সেই অনিতকেই গুরুত্ব দিলেন মমতা। মমতা বুধবার দার্জিলিংয়ে বলেন, 5 বছর পরে কেউ কেউ আসে নেতা হতে আর অশান্তি করে চলে যায়। দোকান বন্ধ হয়, হোটেল বন্ধ হয়ে যায়, পর্যটকরা আসেন না, পাহাড়ে লোকে ঘুরতে আসতে চায় না। আমি চাই পাহাড়ে শান্তি আসুক, উন্নতি চাই, বললেন মমতা। মমতা বলেন, আমরা চাই দার্জিলিং কালিম্পংয়ে অনিত থাপা এগিয়ে যাক, আমাদের
তৃণমূলের সঙ্গে ওর অ্যাডজাস্টমেন্ট আছে আর থাকবেও। 5 বছর পর কেউ কেউ আসে নেতা হতে আর অশান্তি করে চলে যায়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। এবার চোখ রাখবো একটু রায়গঞ্জের দিকে। জমি দখলের অভিযোগ ঘিরে উত্তেজনা রায়গঞ্জে। পথ অবরোধ করে বিক্ষোভ রাজবংশী সম্প্রদায়ের। জানা গেছে রায়গঞ্জ থানার মেরোয়াল এলাকায় 14 বিঘা জমি নিয়ে ঘটনার সূত্রপাত। এলাকার আদিবাসী সম্প্রদায়ের দাবি জমিটি তারা কিনেছেন। অন্যদিকে রাজবংশী সম্প্রদায়ের দাবি জমিটি দখল করা হয়েছে আদিবাসী সম্প্রদায়ের তরফে। জমি নিয়ে উভয় পক্ষের বাক বিতণ্ডার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। রাস্তার উপরেই টায়ার জ্বালিয়ে শুরু হয় অবরোধ। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এ নিয়ে দীপক পাহান এবং রূপক রায় অবরোধকারী ঠিক কি জানিয়েছেন, শুনুন। যে জমি সম্পত্তি আজকে হেমতাবাদ ব্লকের কোনো একজন তৃণমূলের প্রভাবশালী নেতা তারই মদতে আমাদের সম্পত্তির উপর জবরদস্ত গায়ের জোরে আমাদের জমি সম্পত্তি দখল করে নেওয়ার চেষ্টা করছে, তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। মানে কাদের জমি দখল? আমাদের জমি, রাজবংশী ভূমিপুত্রদের জমি, রাজবংশীদের জমি। আজকে আমরা রাজবংশীরা আমাদের ব্যক্তিগত সমস্যার কথা, আমাদের মৌলিক অধিকারের কথা আমরা বলতে পারি না। আজকে সেই কথা বলতে গেলে কেউ আমাদের হাঁটু ভেঙে দিতে চায়, কেউ আমাদের পায়ের নিচে পিষে মারতে চায়। হোয়াট ইজ দিস? আজকে ভারতবর্ষের সংবিধানে ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলবার অধিকার দিয়েছে। 12 থেকে 35 নম্বর সংবিধানের ধারাগুলো আপনারা পড়ুন। সেই মোতাবেক আমরা কারো জমিতে উঠতে পারি না, জবরদখল করতে পারি না। কি সাম্রাজ্য চলছে, কি অরাজ্য চলছে এগুলো? নামেছি আমরা জমিতে, আমাদের কাগজপত্র সব আছে। এটা তোমাদেরই জায়গা? আমাদেরই জায়গা। এখানে তোমরা দখল করেছো? হ্যাঁ। মানে আর যারা বিক্ষোভ দেখাচ্ছে ওরা কি বলছে? ওরা বলছে বিক্রি করা হয়েছে আগেই। তো বিক্রিটা করেছেটা কে? করছেটা কে? ওকে দেখবো এখানে। ওরা কি জমি ফেরত চাচ্ছে? হ্যাঁ, ফেরত চাচ্ছে। তোমরা আটকে রাখছো? হ্যাঁ। এটা কি আজকের ঘটনা? অনেক দিন ধরে ঘটনা, অনেক দিনের ঘটনা। জমির পরিমাণ কত আছে? 14 বিঘা। নিউজ এট 5 আর এস পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।